মধুপুর নামক একটি ছোট্ট গ্রামে একটি বয়স্ক বুড়ি থাকত। তার দুটো ছেলে ছিল আর তাদের ছেলের বিয়েও দিয়ে দিয়েছিল। বড় বউ লক্ষ্মী সে কখনোই কোনো বাড়ির কাজ করতো না, সবসময় বসে থাকতো। আর অন্যদিকে ছোট বৌমা আলো, সে সারাদিন এক এক করে বাড়ির সকল কাজ করতো। সারাদিন বাড়ির সব কাজ করে যায়, আমাকে কেউ একটু সাহায্যও করে না। সবাই আমাকে বৌমা বানিয়ে বাড়িতে চাকরানি করে নিয়ে এসেছে। সবাই তো সবার মতো পায়ের ওপর পা তুলে আরামসে থাকে, আর আমি এখানে কাজ করে করে মরে যাই। কেউ একটু জিজ্ঞাসাও করে না যে আমি বেঁচে আছি কিনা মরে আছি। আর তখনই সেখানে বড় বৌমা লক্ষ্মী আসে। কেন রে আলো, কাজ করতে বুঝি খুব কষ্ট হচ্ছে? দেখ, তুই যতই কাজ ছাড়তে চাস না কেন, কাজ তোকে ছাড়বে না। তোকে যে সারা জীবন এমনভাবেই কাজ করে যেতে হবে। দেখো দিদি, তোমার মতো না আমি যে পায়ের উপর পা তুলে খাবো। আমাকে যে বাড়ির সব কাজ করতে হয়, সবার সব কাজ আমাকে দিয়েই করানো হয়। আমি এমনি এমনি বাড়িতে বসে খাই না। আর তখনই সেখানে তার শাশুড়ি মা চলে আসে। ছোট বৌমা, মুখ সামলে কথা বলো বড় বৌমার সাথে। এমনভাবে কথা বলতে তোমার মুখে একটু বাজছে না? সে তো তোমার থেকে বড় হয়, তার মুখে মুখে এত কথা বলছো তুমি? দেখুন মা, যেটা সত্যি আমি তো সেটাই বললাম। এখানে ভুলটা কি বললাম? ঠিক আছে মা, আপনার যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমার মুখে যা এসেছে আমি সেটাই বলে দিয়েছি মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর এমনটা ভুল হবে না আমার। এই সব কথা বলে আলো রান্নাঘরে চলে যায় রান্না বসানোর জন্য। বাড়ির এত কিছু কাজ করি, তবুও কারো মন পাওয়া যায় না। যে যার মুখে যেটা আসে আমাকে সেটা বলে দিয়ে চলে যায়। আর মা তো শুধু বড় বৌমাকে মাথায় করে রেখেছে। আর আমি বাড়ির এত কাজ করি, তবুও দেখো আমায় তো বাড়ির চাকরানিই মনে করে। তখনই সেখানে আলোর স্বামী রাকেশ চলে আসে। আরে গিন্নি, তুমি এখানে বসে রান্না করছো? শোনো, তুমি একটুখানি সরো তো দেখি। এবার আমি তোমাকে একটু সাহায্য করছি। তুমি কি কি রান্না করবে বলো, আমি করে দিচ্ছি। না গো, এখানে তোমার কোনো কাজ করতে হবে না। যাও, তুমি গিয়ে কাজে বেরিয়ে পড়ো। আর আমি বাড়ির সব কাজ এক এক করে সামলে নেব। তোমার বাড়ির সবাই তো চায় তুমি গরুর মতো পরিশ্রম করে আসো, আর সেটা দেখে সবাই মজা পাবে। আলো, আমি মাকে কখনো বোঝাতে পারবো না। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, মা সবসময় বড় দাদাকে সব থেকে বেশি ভালোবেসেছে, আর বৌমাদের মধ্যে বড় বৌদিকে সবসময় ভালোবেসেছে। কি বলি বলো তো, যদি আমাদের পছন্দ না করে আমরা কি আর বলবো? দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর অন্যদিকে বড় বৌমা এবং তার শাশুড়ি মা একসাথে বসে খোশ গল্প করতে থাকে। দেখো বড় বৌমা, তুমি তো আমার ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মী বলেই তো তুমি আমাকে একটা নাতনি দিতে পেরেছ, যে আমার বাড়িতে আরও একটা লক্ষ্মী এসেছে। আরে না, কি যে বলেন না, এই সবই তো আপনার আশীর্বাদ। আপনার আশীর্বাদ না থাকলে আমি আপনার বাড়িতে কিভাবে লক্ষ্মী দিতাম বলুন তো? আর শুনুন মা, আপনার ছোট বৌমাকে দেখুন না, সে তো তার দুনিয়াতে ভালোই আছে বেশ। জানি জানি বড় বৌমা, সবই জানি। কি আর বলি বলো তো, ছোট বৌমার এত বছর বিয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত নাতি নাতিনের মুখ দেখাতে পারলো না। ওকে আর কি বলবো, সব সময় তো ওর মতোই থাকতে ভালোবাসে। ঘরে একটা অলক্ষ্মী নিয়ে এসেছি আমি। তারা এমনভাবে আলোর নামে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে, আর আলো পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ব্যাপারে সব কিছুই শুনতে থাকে, কিন্তু কোনো কিছুই বলে না। এমনভাবেই বেশ কিছু সময় কেটে যায়। রাত হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে আলো একা একাই কলতলায় বসে থালা বাসন মাজতে থাকে। আর তখনই সেখানে তার স্বামী রাকেশ চলে আসে। আরে গিন্নি, তুমি এখানে বসে বসে এত রাত্রেবেলা থালা বাসন মাজছো? আচ্ছা শোনো আলো, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি মাকে ক্ষমা করে দিও। তুমি তো জানোই মায়ের বয়স হয়েছে, কি বলতে না বলতে কি বলে ফেলেছে। সেই ব্যাপার নিয়ে আর তুমি কষ্ট পেও না গো। না গো, আমি মায়ের কথা নিয়ে কোনো কষ্ট পাচ্ছি না। মা তো সবসময় এমনভাবে কথা শোনাতেই থাকে,
আমার শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর কষ্ট হয় না। তবে মাঝে মাঝে কিছু কথা শুনলে অনেকটাই খারাপ লাগে। দেখো আলো, তুমি তো জানো মা আমাদেরকে পছন্দ করে না। আমি এতে কি বলি বলো তো? আমরা তো আর কোনো কিছু করতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথেই আছি আর থাকবো। মা যা কিছু বলুক না কেন, আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। তুমি এখন আর অত ভেবো না, এখন আর খারাপ লাগে না, কারণ আমি যাকে নিয়ে সংসার করছি সে তো আমার সাথেই আছে। সে আমার কষ্টটা বোঝে, তাই কে কি বললো না বললো সেই কথা আমি আর কান দিই না। পরের দিন সকালে প্রত্যেক দিনের মতো আলো বাড়ির সব কাজ শেষ করে এবং রান্না বসিয়ে দেয়, আর অন্যদিকে তার শাশুড়ি এবং যা বাড়ির বাইরে বসে আরাম করছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে করে পাগল হয়ে যায়, আর অন্যদিকে দেখো ওরা হাসি ঠাট্টা করায় ব্যস্ত আছে। ওদের তো কোনো কাজকর্ম নেই, যত জ্বালা আমার হয়েছে, আমার ভাগ্যতে এই লেখা ছিল। আর তখনই সেখানে আলোর শাশুড়ি বিনোদিনী দেবী চলে আসে। ছোট বৌমা শোনো, তুমি একটু বড় বৌমার জন্য আদা দিয়ে চা বানিয়ে দাও তো। বড় বৌমার শরীরটা একটু খারাপ আছে, তাড়াতাড়ি চাটা বানিয়ে দাও। মা, কাল রাত থেকে তো আমারও শরীরটা খারাপ। কই, আপনি তো একবারও আমাকে জিজ্ঞাসা করেননি যে আমার শরীর কেমন আছে না আছে। বাবা ছোট বৌমা, এখন থেকে আবার মিথ্যা কথা ভালোভাবে বলা শিখে গেছো দেখি। একবার না বড় বৌমাকে দেখে শেখো, তাকে কোনো কিছু না বললেও বাড়ির সব কাজ নিঃস্বার্থভাবে করে দেয়। মায়া তার শাশুড়ি মায়ের এমন কথা শুনে অনেক খারাপ লাগে, কিন্তু সে কোনো কথা বলে না, সে চুপচাপ শুনেই যায়। অন্যদিকে বিনোদিনী দেবীর বড় ছেলে শচীন কাজ থেকে বাড়ি ফিরে আসে। আরে বড় খোকা, বাবা তুই চলে এসেছিস, আয় বাবা আয়, বস এখানে। বিনোদিনী দেবী তার বড় বৌমা এবং বড় ছেলেকে খুবই ভালোবাসতো। অন্যদিকে তার ছোট ছেলে এবং ছোট বৌমাকে একদমই পছন্দ করত না। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তার ছোট ছেলেও কাজ থেকে বাড়ি ফিরে আসে। দেখ বড় খোকা, তোকে একটা কথা বলি শোন। বাবা, তোর মেয়ের এবার একটা স্কুলে ভর্তি করে দে। তোর মেয়ে যে আমার বাড়ির লক্ষ্মী, আর ও পড়াশোনায়ও খুব ভালো। এবার একটা ভালো স্কুলে ভর্তি করে দে তো। আচ্ছা ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না। আমি কাল একবার শহরে গিয়ে একটা ভালো স্কুল দেখব, আর আমাদের মেয়েটাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব মা। হ্যাঁ মা, ঠিকই বলেছেন, আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো। যদি একটু ভালোভাবে পড়াতে পারি, দেখবেন আপনার বংশের নাম উজ্জ্বল করবে আমার মেয়ে। মা, আমি বলছি আলো তো ভালোই পড়াশোনা জানে, আর ও যদি কিছু বাচ্চাদের বাড়িতে পড়ায় তাহলে সেখান থেকে কিছু রোজগারও করা হবে, আর ও তুলিকে ভালোভাবে পড়াতেও পারবে। দেখ ছোট খোকা, তোর বউয়ের অত বাচ্চা পড়িয়ে কোনো লাভ নেই, যেমন আছে তেমনই থাক। আর তোর বউ হচ্ছে বাড়ির একটা বোঝা, ওকে আমি বাড়ির এমনিও কিছু মানি না। আমার বাড়ির লক্ষ্মী হচ্ছে আমার বড় বৌমা। বিনোদিনী যখন এইসব কথাগুলো বলছিল, তখন তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছোট বৌমা আলো সব কিছুই শুনছিল, কিন্তু সে কোনো কিছুই বলে না। সে চুপচাপ দাঁড়িয়েই ছিল। তার যে অনেক কষ্ট হচ্ছিল তার শাশুড়ি মায়ের এমন কথা শুনে। আলো, আমার লজ্জা হচ্ছে। আমি তোমার স্বামী হওয়ার পরও তোমার জন্য আমি কিছুই করতে পারছি না। মুখ বুজে তোমার অপমান আমাকে শুনতে হচ্ছে। আমার একদমই ভালো লাগছে না। না না, তুমি এইসব বলো না, তুমি তো আমার শক্তি, তুমি আছো বলেই আমি আছি। আর শোনো, একদিন না একদিন সব কিছু ঠিক হয়েই যাবে। আজকে আমাদের সময় খারাপ যাচ্ছে, একদিন না একদিন আমাদের ভালো সময় অবশ্যই আসবে। তুমি এটা নিয়ে অত চিন্তা করো না গো। দেখো গিন্নি, একদিন না একদিন সবকিছু বদলাবে অবশ্যই, তবে সব সময়ের অপেক্ষা। দেখো, ধৈর্যেরও একটা সীমা থাকে। এত অপমানের পরও সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছি আমি। এবার দেখি ভগবান কবে আমার দিকে মুখ তুলে তাকায়।
আচ্ছা চলো, এবার আমরা শুয়ে পড়ি, কাল যে আবার সকালে উঠে কাজে যেতে হবে। চলো চলো। পরের দিন সকালে বিনোদিনী দেবী গ্রামের একটা বউয়ের সাথে বসে বসে কথা বলতে থাকে। মাসিমা, তোমার বড় বৌমাকে তো সবাই খুব ভালোবাসে, আর গ্রামের সকলের মুখে মুখে তোমার বড় বৌমার নাম শোনা যায়। আর তোমার বাড়িতে আছে এক ছোট বৌমা, তাকে দেখলে তো মনে হয় তার ঘাড়ে যেন পেতনি চেপে বসে আছে। তোকে আর কি বলবো রে মা, আমার বড় বৌমা তো আমার শরীরের যত্ন নেয়, সে তো আমাকে এতটা খেয়াল রাখে। আর আমার ছোট বৌমার নাম মাত্র বাড়িতে আছে, কিন্তু আমার মনে এখনো জায়গা করে নিতে পারিনি। এত বছর হয়ে গেল বিয়েটা করেছে, কিন্তু এখনো একটা সন্তানের মুখ দেখাতে পারলো না। কি আর বলবো তোকে। মাসি, কি দেখে যে তোমার ছোট বৌমাকে বাড়ির বৌমা করেছিলে তা কে জানে। সত্যি এত বছর হয়ে গেল এখনো কোনো সন্তান হলো না। তোমার বড় বৌমাকে দেখো, তার কোলে আলো করে লক্ষ্মী এসেছে। কেন গো বাবা, তোমার ছোট বৌমাও তো একটা সন্তানের চেষ্টা করতে পারে। কি আর বলবো তোকে, বাড়িতে একটা অলক্ষ্মী নিয়ে এসেছি। অলক্ষ্যের ঝাড়ায় কি আর সংসার ভালোভাবে চলে? দেখ না, আমার ছোট খোকাটার ভালোভাবে কাজকর্ম হয় না। আর আমার বড় বৌমাকে দেখ, লক্ষ্মী মন্তর মেয়ে, আমার বাড়ির লক্ষ্মী, তাই আমার বড় খোকা বেশ ভালোভাবেই উপার্জন করে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। এদিকে বিনোদিনী বাড়িতে শুয়েছিল, তার শরীরটা একটু খারাপ ছিল, আর তার পাশে বসে আলো তার পা টিপে দিচ্ছিল। মা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা অতটাও ভালো নেই, চলুন আপনাকে নিয়ে ডাক্তারখানায় যাই। না না, আমি ডাক্তারখানায় যাব না। তুমি একটা কাজ করো, আমার বড় বৌমা লক্ষ্মীকে বলো যে আমার জন্য একটু তুলসী পাতার রস করে আনে, সেটা খেলে আমি ঠিক হয়ে যাব। ঠিক আছে মা, আমি না হয় তুলসী পাতার রসটা করে নিয়ে আসছি, কিন্তু তাহলেও এই যে তোমার শরীর খারাপ, এই সবগুলো তো ফেলে রাখলে চলবে না। চলো, তোমাকে নিয়ে একটু ডাক্তারখানা থেকে ঘুরে আসি। একবার ডাক্তারখানায় যেতে কি কোনো ক্ষতি আছে বলো তো? আর তখনই সেখানে রাকেশ চলে আসে। মা, তোমার শরীর দেখে তো মনে হচ্ছে খুবই খারাপ। দাঁড়াও, আমি দাদাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, তারপর তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। তারপর রাকেশ তার দাদা শচীনকে ডেকে নিয়ে আসে। শচীন দেখে তার মায়ের খুবই শরীর খারাপ। তারপর তারা দেরি না করে তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে যাওয়ার পর ডাক্তার বিনোদিনীকে দেখার পর বলতে থাকে যে তার মা আর এই দুনিয়াতে নেই। এই কথা শোনার পর তারা কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তাদের মাকে অন্তিম সংস্কার করে দেওয়া হয়। দেখতে দেখতে এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর এদিকে পুকুরেতে গোল করে গ্রামের কিছু বউ বলতে থাকে, জানো তো দিদি, বিনোদিনী কাকি তো মারাই গেল, কিন্তু ওনার ছোট বউ যে ওনাকে এত যত্ন খেয়ালে এত ভালোবাসা দিয়ে রেখেছিল, তবুও দেখো ওনার মুখে কখনো ছোট বৌমার সুনামি করেনি। ওনার বড় বৌমাকে নিয়ে মাতামাতি করে মাথায় তুলে রাখতো। কি আর বলবো। সে যা বলেছ দিদি, মরার আগে একবারের জন্য ছোট বৌমার জন্য মন কাঁদলো না। সব সময় বড় বৌমা করে পাগলই হয়ে গেল। ওনার বড় বৌমায় বা কি করত? বাড়ির সংসারের সব কাজ তো ছোট বৌমা আলোই করত, তবুও আলোর কখনো সুনাম করতে দেখিনি। সে যা বলেছ দিদি, আলো বেচারে এত কিছু করার পরও কোনো কিছু সুনামই পেল না। তার সব কিছু সুনামই বড় বৌমাই পেল। সবার চোখে যে বড় বৌমাই ভালো। বেঁচে থাকতে থাকতে মাসি আসল মানুষকে চিনতেই পারল না, যে যার জন্য এত কিছু করে সেই তার কাছে খারাপ হয়ে যায়। এই হয়েছে এখনকার যুগ দিদি। দেখতে দেখতে 1 মাস কেটে যায়, আর 2 ভাই একসাথে বসে জমির কাগজ খুঁজছিল। তখনই তার মায়ের একটা জমির কাগজ পায়, আর তখন তার বড় দাদা বলতে থাকে, আচ্ছা দেখ ভাই রাকেশ, এটাই হচ্ছে আসল জমির কাগজ। এখানে লেখা আছে যে আমাদের 10 বিঘা জমি আছে আর একটা পুরনো বাড়ি আছে, এর মধ্যেই ভাগযোগ করতে হবে আমাদের। ঠিক আছে দাদা, তাহলে সমানে সমানে ভাগ করেই তো নিতে হবে। দেখ ভাই রাকেশ, এমনটা করলে হবে না। আমার পরিবারটা হচ্ছে বড়, আমার মেয়ে আছে, তার ভবিষ্যৎ দেখতে হবে, তাই সমানে সমানে ভাগযোগ করলে হবে না।
দেখো দাদা, আমারও তো পরিবার আছে, তাহলে এই জমির তো সমান সমান অধিকার আমারও আছে। দেখ ভাই রাকেশ, মা যখন বেঁচে ছিল তখন মা আমার কাছে বলে গিয়েছে যে যত সম্পত্তি আছে তুইটা সমান সমান পাবি না, তাই আমার একটু বেশিই পড়বে। আর তোর তো কোনো সন্তান নেই, তাই 3 বিঘা জমি তোকে দিতে বলেছে, আর সব কিছু আমাকে সামলাতে বলেছে। দেখো দাদা, মা তো কখনো আমার সামনে এসব কথা বলেনি, আর সত্যিই যখন তোমার কাছে এসব কথা বলেছে তাহলে তুমি আমাকে আগে জানাওনি কেন দাদা? দেখ ভাই, মা তো লিখতে পারতো না, তাই মা মুখে আমার কাছে বলে গেছে, কিন্তু তুই মান আর নাই মানিস তাতে আমার কোনো যায় আসে না, তবে 7 বিঘা জমির অধিকার আমার চাই। এইসব শোনার পর রাকেশ এবং আলো তাদের নিজেদের ঘরে চলে যায় আর গিয়ে বলতে থাকে, দেখো, জানি না এই সব কিছু সত্য কিনা মিথ্যা, তবে আমার এটাই মনে হচ্ছে যে তোমার ভাই খুব চালাকের সাথেই তোমার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিল। জানি না মা কেন এমন ভাবে দলিলটা বানিয়ে গেল। আমিও তো মায়ের ছোট ছেলে, তাহলে সমান সমান অধিকার তো আমিও পাবো। কিন্তু আমার দাদা এটা কি করলো? আজকে শুধু মায়ের কারণেই আমার দাদা এত লোভী হয়ে গেছে। মা সব সময় ওকে সব জিনিস বেশি বেশি করে দিত, তার জন্যই আজকে দাদা এত লোভী হয়ে গেছে। দেখো, এবার তোমাকে কিছু একটা করতেই হবে, এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না। দেখো, যে অন্যায় সয় সেও সমান দোষী, আর যে অন্যায় করে সেও সমান দোষী, তাই তোমাকে এত কিছু সহ্য করতে হবে না, এর প্রতিবাদ তোমাকে করতেই হবে। অন্যদিকে শচীন এবং লক্ষ্মী তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, জানো, তুমি একদম ঠিক করেছো, ওই 7 বিঘা জমি তুমি তোমার কাছেই রেখো। যদি সমান সমান ভাগ করা হতো তাহলে আমাদেরই বা কী থাকতো বলো তো দেখি। আর আমাদের একটা মেয়ে আছে, তার তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। দেখো গিন্নি, আমি হচ্ছি বাড়ির বড় ছেলে, তাই সব কিছুতেই বেশি অধিকার আমার আছে, তাই জমির অধিকারটাও আমারই বেশি। হ্যাঁ গো, তুমি যা বলেছ। আর এমনিতেই মা যখন বেঁচে ছিল তখন তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসতো, সব কিছু জিনিস তোমাকে বেশি করে দিত, তাহলে জমি কেন তোমায় বেশি দেবে না বলো তো? তুমি একদম ঠিক কাজ করেছ। সকালবেলায় রাকেশ এবং আলো তাদের ছোট্ট 3 বিঘা জমিতে চাষ করার জন্য যায়, তবে পাশে বিশাল বড় একটা জমি পড়েছিল, তবে সেটা ছিল শচীনের। দেখো গিন্নি, আমাদের এই ছোট জমি থেকে শুরু করতে হবে। আমাদের ভাগে যে জমিটা পড়েছে সেই জমিতে আমরা ভালোভাবেই কাজ করব। আর এমনিতেই আমরা কোনো ঝগড়া অশান্তি ছাড়াই এখানে পরিশ্রম করে ভালোভাবে উপার্জন করতে চাই, বুঝেছো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, এই ছোট্ট জমি থেকে আমরা সুন্দরভাবে পরিশ্রম করে চাষবাস করব, আর যদি ঈশ্বর চায় তাহলে অবশ্যই আমাদের ভালো দিন আসবে। তারপর রাকেশ এবং আলো মিলে কাজ শুরু করে দেয়। অন্যদিকে শচীন তার নিজের জমি চষতে থাকে। শোনো, সারাদিন ধরে তো কাজ করছো, চলো এবার একটু খেয়ে নেবে। হ্যাঁ গিন্নি, চলো, খুব জোরে খিদে পেয়েছে। এত রোদের মধ্যে কাজ করছি, গলা যেন শুকিয়েই গেছে। চলো চলো, শিগগিরই চলো। দেখো তো, আমাদের জমিটা কেমন শুকিয়ে আছে, আর তোমার ভাইয়ের জমিটা ঠিক অন্যরকম লাগছে। আমাদের এই শুকনো মাটিতে ভালোভাবে চাষবাস হবে তো গো? আরে গিন্নি, তুমি অত চিন্তা করো না, এই চাষবাস আমি ঠিকঠাক করে নেব। আর শোনো, আমি চাষবাসের পদ্ধতি খুব ভালোভাবেই জানি। শুকনো তো কি হয়েছে, যখন ফসল হবে দেখবে কত সুন্দর ফসল হবে। তুমি অত চিন্তা করো না তো। এমনভাবেই তারা কথা বলতে থাকে। পরের দিন সকালে কিছু লোক তাদের নিজেদের মধ্যে কথা বলছিল। দেখ কোনাল, শচীন 7 বিঘা জমি পঞ্চায়েতের কাছে না দেখিয়েই কবজা করে বসে আছে, আর অন্যদিকে তার ছোট ভাই রাকেশ 3 বিঘা জমি নিয়ে অনেক পরিশ্রম করছে। হ্যাঁ গো দাদা, সে তো দেখছি। এই শচীন যে এত লোভী সে আর বলা যায় না। বাইকে মাত্র 3 বিঘা জমি দিয়েছে, আর বাকি জমিগুলো একা কবজা করে বসে আছে। দেখ কুনাল, রাকেশের মন কিন্তু অনেক পরিষ্কার, আর সে অনেক পরিশ্রম করেছে। একদিন দেখবি ওর জমিতে ভালো ফসল হবে।
দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু মাস কেটে যায়, আর এদিকে রাকেশের জমিতে খুব সুন্দর তাজা তাজা ফসল ফলে, আর অন্যদিকে শচীনের জমিতে কিছু কিছু জায়গায় শুকিয়েছিল আর কিছু কিছু জায়গায় সুন্দরভাবে ফসল ফলেছিল। পরের দিন সকালে আলো এবং রাকেশ তাদের জমিতে ফসল দেখতে আসে। তারা তাদের ফসল দেখে অনেক খুশি হয়, কারণ তাদের পরিশ্রম ব্যর্থ হয়নি। অন্যদিকে শচীন এবং তার স্ত্রী তাদের জমিতে আসে। তাদের জমি দেখে তারা অবাক হয়ে যায়। কিছু কিছু জায়গা শুকিয়েছিল, আর যেসব জায়গাতে ফসল ফলেছিল সেই সব জায়গাতেই ফসলগুলোতে পোকা লেগে গেছিল। তা দেখে তারা অবাক হয়ে যায়। আরে, এটা কিভাবে সম্ভব? আমাদের ফসলে যে পোকা লেগে গেছে, আর সব জায়গায় ফসলও ঠিকঠাক হয়নি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না এটা কি করে সম্ভব হলো। দেখো, আমার মনে হয় আমাদের ভালোভাবে বীজটা রোপণ করা হয়নি, আর এমনিতেই বীজ মনে হয় খারাপ ছিল, যার কারণে দেখো গাছেতে পোকা লেগে গেছে, আর তেমন ভালোভাবে রোজাও হয়নি, সেই কারণেই হয়তো ফসল ভালোভাবে হয়নি। আর অন্যদিকে দেখো, তোমার ভাই রাকেশের ফসলটা কত সুন্দর তাজা তাজা হয়েছে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাকেশ তার জমির সমস্ত ফসল তুলে বাজারে বিক্রি করতে যায়। ব্যাপারী তার ফসল দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে রাকেশ, তোমার ফসল এত টাটকা টাটকা, কি আর বলবো, এত সুন্দর ফসল আগে কোথাও দেখিনি, একদম পুরো পরিষ্কার ফসল। শোনো, আমি তোমার ফসলের অনেক দাম দেব, তুমি একদম চিন্তা করো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যদিকে শচীন তার ফসল বিক্রি করতে যায়, আর ব্যাপারী তার ফসল দেখে বলতে থাকে, দেখো শচীন, আমি তোমার কোনো ফসলই নিতে পারবো না, তোমার ফসলগুলো একদমই খারাপ, সব ফসলে পোকা লেগে গেছে। কিন্তু দাদা, আমাকে অন্তত কিছু টাকা দেন না, এই ফসলগুলো পোকা তো কি হয়েছে, কম দামে তো নিন, আর আমাকে কিছু টাকা দিন, ফসলগুলো নিয়ে নিন অন্তত। না না শচীন, তোমার ফসল আমি নিতে পারবো না, কারণ তোমার ফসলে এত পোকা যে কোনো খরিদ্দারই কিনতে চাইবে না, এতে আমাদেরই লস হবে। তুমি তোমার ফসল নিয়ে চলে যাও, আমি কিনতে পারবো না। এইসব কথা শুনে শচীন দুঃখী মনে তার সবজিগুলো নিয়ে বাড়িতে চলে আসে। মায়ের 7 বিঘা জমি নিয়ে তুমি তো রাজ করছো, আর একটাও জমিতে ভালোভাবে ফসল ফলাতে পারলে না। একটাও ফসল যদি বিক্রি হতো তাও না হয় মানতাম। আর দেখো, তোমার ভাই রাকেশ মাত্র 3 বিঘা জমি, ছোট্ট জমি নিয়ে এত পরিশ্রম করে ফসল ফলালো। তাহলে দেখো, তোমার এত জমি থেকে কি লাভ হলো বলো তো? দেখো গিন্নি, মায়ের সব জমি তো আমি পেয়েই গেছি, কিন্তু মনে যে শান্তি পাচ্ছি না। তা মনে শান্তি পাবে কি করে বলো? যদি ফসল ভালো ফলাতে তাহলে তো মনে শান্তি পেতে। এত এত জমি নিয়ে বসে আছো, কোনো কাজের না, আবার বড় বড় কথা বলো যে আমার ভাই কিছুই পারবে না। এদিকে নিজে কিছু না পেরে বসে আছে, আর শুধু সবাইকে বলতেই থাকে, যত সব। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়। রাকেশ তার জমির ফসল ফলিয়ে ফলিয়ে তা বিক্রি করে, সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে। ছোট্ট জমি থেকে সে এখন 10-12টা জমির মালিক ছিল, আর সেখান থেকে যা ফসল হতো তা বিক্রি করে তাদের আর্থিক অবস্থা খুবই ভালো চলছিল। আরে শোনো গিন্নি, আমাদের জমির ফসলগুলো বড় বড় ব্যবসায়ীরা অনেক বেশি বেশি দামে আমাদের থেকে কিনছে। আর শোনো, আমি ভাবছি আরো 5 বিঘা জমি কিনে নেব। এ কি বলছো? এ তো খুব ভালো কথা গো। হ্যাঁ হ্যাঁ, তুমি 5 বিঘা জমি আরও কিনে নাও। যত বেশি ফসল করবে তত ব্যাপারীরা তো আমাদের কাছ থেকে কিনতে চাইবে, তাতে আমাদের একটু মুনাফা ভালোই হবে। আর শোনো, ঈশ্বরের আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপরেই আছে। অন্যদিকে বেশ কিছুদিন ধরে শচীনের মেয়ের খুব শরীর খারাপ ছিল, প্রায় তার ওষুধ শেষ হয়ে যাচ্ছিল। তখন শচীন এবং লক্ষ্মী চিন্তায় পড়ে যায় তাদের মেয়েকে নিয়ে। তারপর তারা নিজেদের মধ্যে বলতে থাকে, শোনো, এদিকে তো মেয়ের শরীর দিনকে দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে ওকে অপারেশন করাতে হবে, যদি অপারেশন না করায় তাহলে ওর শরীর ঠিক হবে না। আর এদিকে তো সব ওষুধও শেষ হয়ে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না।
দেখো গিন্নি, ক্রমে ক্রমে সব জমি বিক্রি করে দিয়েছি, আর মাত্র 1 বিঘা জমি পড়ে আছে। আর এখনই দেখো যে মেয়ের ওষুধ সব শেষ, মেয়েকে অপারেশনও করাতে হবে, হাতে টাকা পয়সা কিছুই নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। শোনো, আমার কাছে একটা উপায় আছে। চলো তোমার ভাই রাকেশের কাছে গিয়ে আমরা একটু সাহায্য চাই, ও নিশ্চয়ই আমাদের সাহায্য করে দেবে। না না লক্ষ্মী, এ তুমি কি বলছো? আমি আমার ভাই রাকেশের কাছে গিয়ে হাত পাতবো? এ কখনোই না। দেখো, এখন অহংকার দেখালে চলবে না। এখন আমাদের মেয়ের শরীর খারাপ, ওকে ঠিক করতে হবে। শোনো, কাল সকালে একবার তোমার ভাইয়ের কাছে গিয়ে আমরা সাহায্য চাইবে, দেখো ও অবশ্যই সাহায্য করবে আমাদেরকে। ঠিক আছে গিন্নি, তুমি যখন এত করে বলছো তাহলে কাল আমরা রাকেশের কাছে যাব। আর এমনিতেই এদিকে তো মোড়ল মশাই প্রত্যেক দিন আমার কাছে টাকা চাইতে আসছে, তার কাছ থেকে টাকা ধার নিয়ে সুদের টাকা অনেক বেড়েই গেছে। তাই বলছি কালকে যা হয় হবে, রাকেশের কাছে গিয়ে একবার সাহায্য চাইবো, তারপর দেখা যাবে কি হয় না হয়। পরের দিন সকালে শচীন এবং লক্ষ্মী রাকেশের বাড়িতে যায়। আরে দিদি, তোমরা এসেছো? আসো আসো, বসো, আমি তোমাদের জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। না রে ছোট, আজকে আমরা খেতে আসিনি, আজকে আমরা তোদের কাছ থেকে কিছু চাইতে এসেছি। দেখ ভাই রাকেশ, তুই তো সবই জানিস আমার আর্থিক অবস্থা এখন কেমন আছে। তার উপর যে আমার মেয়ের অনেক শরীর খারাপ, ওকে যে অপারেশন করাতে হবে। আর এদিকে মোড়ল মশাই তার টাকা চাওয়ার জন্য বারবার আমার কাছে আসছে, কিন্তু কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। আর এখনো আমাদের কাছে একটা টাকাও নেই যে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো। আরে দাদা, তুমি অত টাকার চিন্তা করো না, আগে তুমি তুলিমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করো, ওখানে যা খরচা হবে আমি সব টাকা দেব। আর এদিকে মোড়ল মশাইয়ের কত টাকা আছে আমায় বলো, আমি তা সব চুকিয়ে দেব। তুমি একদমই চিন্তা করো না দাদা। জানিস তো ছোট, আমরা যা ভুল করছি তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন যে আমরা সর্বহারা হয়ে গেছি, ঠিক এখনই বুঝতে পারছি পরিবারের আগে কোনো কিছুই নয় রে। দিদি, অতীতটা ভুলে যাও, আগে যা হয়েছে না হয়েছে ওই সব ভুলে চলো আমরা নতুন করে আবার সবাই একসাথে থাকি। সবাই মিলে হাতে হাত রেখে চললে সে রাস্তা সফল হবেই। চলো দিদি, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। তুমি দেখো, তুলিকে সুস্থ করে নিয়ে আসবো আমরা, তুমি চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে তুলিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার 2 দিনের মধ্যেই ডাক্তার ভালোভাবে অপারেশন করে ফেলে। কিছুদিনের মধ্যেই তুলি সুস্থ স্বাভাবিক হয়ে যায়। তারপর শচীন ও লক্ষ্মী তাদের ভুলটা বুঝতে পারে এবং মায়া ও রাকেশের কাছে ক্ষমা চায়। তারপর থেকে তারা একসাথে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। ধন্যবাদ।